আজ থেকে শুরু করলাম তোমাদের প্যাথোলজি পড়ানো। আজকে প্রথম ক্লাস। চলো আজকে বেসিক ক্লাসটা জেনে নাও। আজকে মেনলি যেটা আলোচনা করব সেখান থেকে কোনো ডিরেক্ট প্রশ্ন আসে না, বাট আজকের ক্লাসটা তোমরা যদি করে নাও এরপরের যে ক্লাসগুলো করবে সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের পক্ষে বোঝা খুব সহজ হয়ে যাবে। তো চলো তাহলে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আজকে আলোচনা করে নিই। প্রথমে জানবো তাহলে প্যাথোলজি শব্দের মানে কি। প্যাথোলজি শব্দের মানে যদি আমরা দেখি, এখানে আমরা দুটো শব্দ পাবো, একটা হচ্ছে প্যাথোজ এবং আরেকটা হচ্ছে লোগোস। প্যাথোজ মানে হচ্ছে ডিজিজ বা রোগ, আর লোগোস মানে হচ্ছে সায়েন্টিফিক স্টাডি। তাহলে কোনো রোগ সম্বন্ধে যদি আমরা বৈজ্ঞানিকভাবে স্টাডি করি, ওকে, তার মানেটাই দাঁড়াবে প্যাথোলজি। তার মানে প্যাথোলজিতে বেসিক্যালি প্যাথোলজি সাবজেক্টে কী রয়েছে, কোনো ডিজিজের সায়েন্টিফিক স্টাডি সম্বন্ধে আলোচনা করা হয়। বুঝতে পেরেছো? ওকে, তাহলে সেল, টিস্যু আর অর্গানের কনসেপ্টটা তোমরা জানো। সেল মিলে কী তৈরি হয়? টিস্যু তৈরি হয়, এবং টিস্যু মিলে কী তৈরি হয়? অর্গান তৈরি হয়। তাহলে কোনো যদি ডিজিজ হয়, ডিজিজ হলে কি হবে? সেল বা টিস্যু বা অর্গ্যানের যদি স্ট্রাকচারাল কোনো চেঞ্জেস হবে, বায়োকেমিক্যাল কোনো চেঞ্জেস হবে, বা ফাংশনাল কোনো চেঞ্জেস হবে। ধরে নিলাম এখানে সেল রয়েছে, এই সেলটা নর্মাল স্ট্রাকচার রয়েছে, তাহলে এই সেলটা ধরো স্ট্রাকচারটা কোনো রকমভাবে চেঞ্জ হয়ে গেল, তাহলে ডিজিজ হতে পারে। অথবা এই সেলটা থেকে সেলের যে ফাংশনটা হচ্ছিল সেই ফাংশনের কিছু চেঞ্জ হয়ে গেল, সেলটার প্রপারলি ফাংশন করতে পারছে না, তাহলে কোনো ডিজিজ হতে পারে। অথবা সেলের কোনো বায়োকেমিক্যাল কোনো চেঞ্জেস হলো, তাহলে কিন্তু ডিজিজ হতে পারে। তাহলে যে কোনো রোগের মেন কারণ কিন্তু রয়েছে এই সেল, অর্গ্যান বা টিস্যুর স্ট্রাকচারাল, বায়োকেমিক্যাল অর ফাংশনাল চেঞ্জেস। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এরপরে তোমাদের কয়েকটা শব্দ এখানে আমি ইউজ করবো, বা এই শব্দগুলোর ব্যবহার কিন্তু বারবার তোমাদের করা হয়। তাহলে সেই শব্দগুলোর মানেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, নাহলে পরের প্যাথোলজি ক্লাসগুলো যখন করবে বা তোমরা নিজেরাও যখন প্যাথোলজি পড়বে তখন কিন্তু সহজে কিন্তু সেই মানেগুলো তোমরা বুঝতে পারবে না। তাহলে কি সেই শব্দের মানেগুলো আমরা জেনে নিই। এটিওলজি, এটিওলজি শব্দটা তোমাদের পড়তে হয়। এটিওলজি শব্দের মানে হচ্ছে কজ। তাহলে কোনো যখন ডিজিজ সম্বন্ধে তোমরা পড়বে, ওই ডিজিজের নিচে যদি লেখা থাকে এটিওলজি অফ দ্য ডিজিজ, তার মানে কজ অফ দ্য ডিজিজ, বা ওই রোগের কারণটা কি। তাহলে যে কোনো রোগের পেছনে দুটো কারণ হয়, একটা হচ্ছে জেনেটিক কজ এবং আরেকটা হলো অ্যাকোয়ার্ড কজ। জেনেটিক কজ মানে যেটা হচ্ছে বংশ পরম্পরায় জেনেটিক থেকে আসে বা জিন থেকে যে রোগটা আসে সেটাকে বলা হয় জেনেটিক। আর অ্যাকোয়ার্ড মানে হচ্ছে জন্মের পর নর্মাল ছিল কিন্তু ওই রোগটা তারপরে হয়েছে, অ্যাকোয়ার্ড হয়েছে মানে অর্জিত হয়েছে রোগটা। সেই অ্যাকোয়ার্ডটা কীভাবে হতে পারে? কোনো ইনফেকশন হলো তাহলে ডিজিজ হতে পারে বা রোগ হতে পারে, অথবা বাইরে থেকে কোনো কেমিক্যাল এলো তাহলেও ডিজিজ হতে পারে, অথবা যে সেলটা রয়েছে সেই সেলে প্রপার অক্সিজেন সাপ্লাইটা কমে গেল বা হাইপক্সিয়া হলো, তাহলে সেলটার চেঞ্জ হয়ে গেল, এবং সেলটার চেঞ্জ হয়ে গেলে সেখান থেকে কোনো ডিজিজ হলো। বুঝতে পেরেছো? অথবা নিউট্রিশনাল কোনো কারণ হতে পারে, অর্থাৎ যে পরিমাণ পুষ্টি দরকার সেলে সেই পরিমাণ পুষ্টি বা নিউট্রিশন সেলের মধ্যে আসছে না, তখন সেলটার কি হলো? স্ট্রাকচারাল চেঞ্জ হলো, বা সেলটার বায়োকেমিক্যাল চেঞ্জ হলো, বা সেলটার ফাংশনাল চেঞ্জেস হলো। আর এই তিনটের কোনো একটা যদি চেঞ্জেস হয় তাহলেই কিন্তু কি হবে? ডিজিজ হবে। অর্থাৎ যে কোনো রোগের পেছনে কিন্তু এই সেলের স্ট্রাকচারাল, বায়োকেমিক্যাল এবং ফাংশনাল চেঞ্জ কিন্তু দায়ী। অর্থাৎ কোনো সেলের যদি আমরা এই তিনটের যদি আমরা পরিবর্তন না করি তাহলে কিন্তু বডিতে কোনো রোগ হবে না। বুঝতে পেরেছ? কিন্তু এবারে তাহলে রোগের ক্ষেত্রে কি হয়? রোগের ক্ষেত্রে যেটা মাল্টিফ্যাক্টরিয়াল কজ থাকে, মানে শুধুমাত্র যে একটার কারণে ডিজিজ হয় তা কিন্তু না। ধরো হাইপক্সিয়া হলো, তার সাথে নিউট্রিশনাল প্রবলেমটা হলো, তার জন্য ডিজিজ হবে। অথবা ইনফেকশন হলো, তার সাথে কেমিক্যাল বাইরে থেকে কোনো রিয়াকশন হলো, তাহলে কিন্তু ডিজিজটা হলো। অর্থাৎ মাল্টিফ্যাক্টোরিয়াল এই শব্দটা তোমরা জানলে, অর্থাৎ মাল্টিফ্যাক্টোরিয়াল কারণে বা মাল্টিপল ফ্যাক্টরের কারণে কিন্তু আমাদের কি হয়? ডিজিজ বা রোগ হয়ে থাকে। বুঝতে পেরেছো? এরপরে জানবো তাহলে আমরা প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস শব্দটার মানে কি? প্যাথোজেনেসিস শব্দের মানে হলো সিকোয়েন্স অফ ইভেন্ট দ্যাট অকার্স ইন দ্য সেল অর টিস্যু। তাহলে একটা সেল রয়েছে, সেলটা নর্মাল কন্ডিশনে রয়েছে, এরপরে কি হলো? সেলটার এই কোনো একটা কারণে সেলের স্ট্রাকচারাল, বায়োকেমিক্যাল বা ফাংশনাল চেঞ্জ হলো, এবং এই যে চেঞ্জগুলো হচ্ছে সেটা কি একটা সিকোয়েন্সে ঘটছে। প্রথমেই তো সেলটা ড্যামেজ হবে না, প্রথমে কি চাইবে? সেলটা ওই ড্যামেজ থেকে নিজেকে প্রোটেক্ট করতে চাইবে, নিজের ইন্টিগ্রিটি মেনটেন করতে চাইবে, কিন্তু তারপরে যখন ইন্টিগ্রিটি মেনটেন হলো না তখন সেলটা ডিস্ট্রয় হয়ে গেল। তাহলে এই যে একটা সিকোয়েন্সে ঘটলো এই ইভেন্টগুলো, এটাকেই বলা হচ্ছে প্যাথোজেনেসিস। এটা বুঝতে পেরেছো? তাহলে কোনো রোগের যদি প্যাথোজেনেসিস বলা হয়, যে কোনো একটা রোগ, ধরে নিলাম হেপাটাইটিসের প্যাথোজেনেসিস মানে তাহলে ওই যে লিভারটা আস্তে আস্তে লিভারটার ক্ষতি হয়ে যাচ্ছে, বা যে ইভেন্টগুলো ঘটছে লিভারের মধ্যে, সেটাই হচ্ছে প্যাথোজেনেসিস। যে কোনো রোগের ক্ষেত্রে তুমি যদি বলো প্যাথোজেনেসিস, তাহলে ওই রোগটার পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটছে সেটাকেই বলা হচ্ছে প্যাথোজেনেসিস। বুঝতে পেরেছো? এরপরে তো আসি তোমাদের একটা শব্দ পড়তে, সেটা হচ্ছে মরফোলজিক চেঞ্জেস।
কোনো সেল বা কোনো টিস্যু বা কোনো অর্গানের মরফোলজিক চেঞ্জেস বলতে কি বোঝায়, এটা জানার আগে তোমাদের একটা সায়েন্টিস্টের নাম বলবো, সেটা হচ্ছে রুডলফ ভিরচাও, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন প্যাথোলজি। ফাদার অফ মডার্ন প্যাথোলজি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, একটু আগে আমি আলোচনা করেছিলাম, ইনজুরি টু দ্য সেল ইজ দ্য বেসিক অফ অল ডিজিজ। মানে যতক্ষণ তোমার বডির প্রত্যেকটা সেল নর্মাল রয়েছে ততক্ষণ অবধি তোমার কোনো ডিজিজ বা রোগ হবে না। তোমার বডিতে ডিজিজ হচ্ছে বা রোগ হচ্ছে মানে ডেফিনেটলি বডির কোনো না কোনো সেল বা কোনো টিস্যু কিন্তু কি হয়েছে, ইনজিওর্ড হয়ে গেছে, অর্থাৎ প্রপারলি ফাংশন করতে পারছে না, বা ওই টিস্যু বা ওই সেলের স্ট্রাকচারাল বায়োকেমিক্যাল বা ফাংশনাল চেঞ্জেস হয়েছে, যে কারণেই তোমার বডিতে কিন্তু ডিজিজ বা রোগ কিন্তু দেখা দিয়েছে। ব্যাপারটা মানেটা বুঝতে পারলে? তাহলে এরপরে যখনই আমরা কোনো ডিজিজ নিয়ে আলোচনা করব, ওই ডিজিজের বা ওই অর্গানের কি হয়, দুটো চেঞ্জেস হয়, একটা হচ্ছে গ্রস চেঞ্জ, একটা হচ্ছে মাইক্রোস্কোপি চেঞ্জেস। তাহলে গ্রস চেঞ্জ কি? গ্রস চেঞ্জ তাহলে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে সিরোসিস অফ লিভার। এই রোগটার নাম সম্বন্ধে তোমরা শিখেছো, লিভারের সিরোসিস হয়, ছোটোবেলা থেকে শুনেছো। তাহলে এখানে রয়েছে লিভার, এই লিভারের সিরোসিস হয়েছে। তাহলে লিভারে যদি সিরোসিস হয়ে থাকে গ্রসলি, তুমি কি দেখতে পাবে? ধরে নিলাম কোনো পেশেন্টের লিভার সিরোসিস হয়েছিল, তারপরে পেশেন্টটা মারা গেছে, এবং সেই লিভারটাকে তুমি যখন পরীক্ষা করছো, বা সেই লিভারের কোনো একটা স্যাম্পেল কি হয়েছে, প্যাথোলজি ডিপার্টমেন্টে এসেছে ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, তাহলে তুমি লিভারটাতে কি দেখতে পাবে? গ্রসলি। তুমি কিন্তু তখনও মাইক্রোস্কোপ ইউজ করছো না, তুমি জাস্ট লিভারটাকে দেখছো। তাহলে কি দেখতে পাবে? তুমি দেখছো যে সেখানে কি রয়েছে, বিভিন্ন নডিউল রয়েছে, এরকম গুটি 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 নডিউল রয়েছে। আর এটা তুমি খালি চোখে দেখতে পেলে। তাহলে কি হচ্ছে, সিরোসিস অফ লিভারটা তুমি গ্রস এক্সামিনেশন করে কি দেখলে, সেখানে রিজেনারেটিং নডিউল রয়েছে। তাহলে আমি বলতে পারি যে সিরোসিস অফ লিভারের কি গ্রস চেঞ্জেস হয়েছে, সেটা হলো রিজেনারেটিং নডিউল। এটা হলো গ্রস চেঞ্জ, মানে তুমি খালি চোখেই দেখে একটা আইডিয়া করে নিতে পারছো, দিস ইজ দ্য গ্রস চেঞ্জ অফ দ্য লিভার ডিউ টু দ্য সিরোসিস। আরেকটা উদাহরণ দিই, ওভারির নাম শুনেছো, ওভারি। এই ওভারিতে ধরে নিলাম একটা সিস্ট হলো, কি টাইপের সিস্ট? সেরাস সিস্ট অ্যাডিনোমা অফ ওভারি। ওভারিতে সেরাস সিস্ট অ্যাডিনোমা রয়েছে। তাহলে এখানে যদি দুটো ওভারি থাকে, ওভারির মধ্যে সিস্ট রয়েছে, এবং এই সিস্টের মধ্যে কি রয়েছে, সেরাস ফ্লুইড রয়েছে। এটাও তুমি খালি চোখে দেখে বুঝতে পেরে যাবে। ওকে, সো তাহলে খালি চোখে দেখে তুমি যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে কি, ওই রোগের বা ওই অর্গানের কি চেঞ্জেস, গ্রস চেঞ্জ। এবার সবসময় তো সব কিছু খালি চোখে দেখে বোঝা যায় না, তার জন্য কি লাগে, মাইক্রোস্কোপ লাগে। তাহলে যখন তুমি খালি চোখে কিছু বুঝতে পারলে না, তুমি যখন মাইক্রোস্কোপ ব্যবহার করছো, তাহলে মাইক্রোস্কোপ ব্যবহার করে তুমি যেটা দেখবে সেটাকে কি বলবো আমি, ওই অর্গানের মাইক্রোস্কোপিক্যাল চেঞ্জেস। তাহলে মাইক্রোস্কোপের দুটো টাইপ হয়, একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ এবং আরেকটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে কোনো অর্গানের লাইট মাইক্রোস্কোপ ইউজ করে তুমি কি কি দেখতে পাবে, বা আমরা কি কি পরীক্ষা করি সেটা তাহলে জেনে নিই। তাহলে এখানে আমরা প্রথমে জানবো হিস্টোপ্যাথোলজি। এই শব্দটা সম্বন্ধে কিন্তু তোমরা এর আগে পরিচিত হয়েছে বা পরিচিত হবে। হিস্টোপ্যাথোলজি দেখবে কোনো অপারেশনের পরে কোনো অর্গান যখন প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়, সেই অর্গানের তলায় কিন্তু লেখা থাকে, দিস অর্গান ইজ সেন্ট ফর দ্য হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তার মানে ওই অর্গানটার কী করা হবে, ওই অর্গানটার বা ওই টিস্যুটার কি করা হয়, এইভাবে টিস্যুটাকে প্রথমে স্লাইসে কাটা হয়। স্লাইসে কাটার পর সেই যে স্লাইসটা বেরোলো সেইটাকে আমি আন্ডার দ্য মাইক্রোস্কোপে আমি এখানে এক্সামিনেশন করব। তাহলে সেটাই হবে হিস্টোপ্যাথোলজি। তোমরা দেখবে গল ব্লাডার অপারেশনের পরে এই গল ব্লাডটা কী করা হয়, অপারেশন হয়ে যাওয়ার পরে ওই গল ব্লাডটা কিন্তু প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয় ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। সেই গল ব্লাডটা নিয়ে করে এরপরে কী করে, ওখানে যারা ডক্টর রয়েছেন বা প্যাথোলজিস্ট রয়েছেন, তারা সেটাকে লাইট মাইক্রোস্কোপে এক্সামিনেশন করেন, দিয়ে দেখেন যে ওই গল ব্লাডারের যে অপারেশন হলো বা গল ব্লাডারে কী ডিজিজ ছিল। বুঝতে পেরেছো? সেখানে কি কোনো ক্যান্সার ছিল, নাকি নর্মাল টিউমার ছিল, নাকি এমনি গল ব্লাডারের স্টোন ছিল, যে কারণে অপারেশনটা করা হয়েছিল। বোঝা গেল? ওকে, তাহলে সেকশন আর কাট ফ্রম দ্য টিস্যু বাই মাইক্রোটোম, মানে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই অর্গানটাকে কাটা হবে, ছোটো ছোটো স্লাইড করা হবে, এবং তারপরে কী করা হয়, এক্সামিন বাই দ্য লাইট মাইক্রোস্কোপ। তাহলে এটাই হলো হিস্টোপ্যাথোলজি। নাও কাম টু দ্য সাইটোলজি। অনেক সময় দেখবে সাইটোলজি এক্সামিনেশনও করা হয়। সাইটোলজি কী করা হয়, ধরে নিলে এমন একটা অর্গান রয়েছে যে অর্গানটা বডি থেকে তুমি বের করতে পারছো না, ছোটো একটা টিউমার রয়েছে ব্রেনের মধ্যে, বা লিভারের মধ্যে একটা ছোট্ট টিউমার রয়েছে, তার জন্য তুমি লিভারটাকে কেটে বার করবে না। তাহলে কী করতে পারো, ওই যে টিউমার রয়েছে ওই টিউমারের ভেতরে যদি কোনো ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা তুমি বাইরে থেকে তুমি সেই ফ্লুইডটা বের করতে পারো একটা বড় নিডল দিয়ে করে, তোমাকে পুরো অর্গানটা বের করতে হচ্ছে না। তাহলে কোনো সিস্ট রয়েছে বা কোনো বডি ক্যাভিটি বা কোনো সলিড লেশন রয়েছে, সেখান থেকে কী করলে, কোনো সেলকে তুমি নিডল দিয়ে করে বের করে নিলে, তাহলে ওই অর্গ্যান থেকে তুমি যে সেলটা কালেক্ট করলে সেটাকে তুমি তারপর লাইট মাইক্রোস্কোপে পরীক্ষা করো। তাহলে
আমি যে এক্সামিনেশনটা করলাম সেটাকে বলা হবে সাইটোলজি। তাহলে হিস্টোপ্যাথোলজি আর সাইটোলজির মধ্যে ডিফারেন্সটা কী দাঁড়ালো? যখন অর্গানটাকে তুমি স্লাইস করে কাটছো, তারপরে তুমি যখন লাইট মাইক্রোস্কোপে দেখছো, সেটাকে আমি বলছি হিস্টোপ্যাথোলজি। কিন্তু যখন তুমি পুরো সেলটাকে যখন পাচ্ছ না, পার্টিকুলারলি কিছু সেলকে তুমি নিডল দিয়ে অ্যাসপিরেট করছো, অ্যাসপিরেট করার পরে তুমি যখন আন্ডার দ্য মাইক্রোস্কোপে এক্সামিনেশন করছো, তখন সেটাকে আমরা বলছি সাইটোলজি। তাহলে হিস্টোপ্যাথোলজি এবং সাইটোলজি এই দুটোর ডিফারেন্স কিন্তু তোমরা বুঝতে পেরেছো? ওকে, নাও কাম টু দ্য হিস্টোকেমিস্ট্রি। হিস্টোকেমিস্ট্রিও কিন্তু অনেক ক্ষেত্রে করা হয়। হিস্টোকেমিস্ট্রি কি? সেলস আর ট্রিটেড উইথ দ্য স্পেশাল রেজিয়েন্ট এক্সামিনড বাই লাইট মাইক্রোস্কোপ। এইবারে ধরলাম কোনো একটা অর্গ্যান থেকে তুমি এখান থেকে সেল কালেক্ট করলে, কিন্তু সেল কালেক্ট করার পর তুমি যখন লাইট মাইক্রোস্কোপে দেখছো, সেখানে কিন্তু তুমি লাইট মাইক্রোস্কোপে ভালো করে বুঝতে পারছো না। তখন তুমি কি করলে? বাইরে থেকে একটা রিয়েজেন্ট ওখানে অ্যাড করলে। ওই অ্যাড করার পরে তুমি যখন স্লাইডের আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখছো, তখন কিন্তু তুমি ভালো করে দেখতে পাচ্ছ। তাহলে এটাকে কি বলা হচ্ছে? হিস্টোকেমিস্ট্রি বা হিস্টোপ্যাথোলজির আর একটা মডিফাইড হচ্ছে হিস্টোকেমিস্ট্রি। সেলস আর ট্রিটেড উইথ স্পেশাল রিয়েজেন্ট। বুঝতে পেরেছো? নাও কাম টু দ্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অ্যান্ড ইমিউনোফ্লুরোসেন্স। সেটা কি? একই জিনিস, কোনো সেল তুমি এইভাবে কালেক্ট করলে হিস্টোপ্যাথোলজি থেকে, তারপর সেখানে তুমি কী করলে? মনোক্লোনাল অ্যান্টিবডি অ্যাড করলে অ্যান্ড ফ্লুরোসেন্ট ডাই আর ইউজড। তারপরে তুমি সেটাকে ফ্লুরোসেন্ট যে মাইক্রোস্কোপ রয়েছে সেখানে তুমি যখন এক্সামিন করছো, তখন সেটা করেছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অ্যান্ড ইমিউনোফ্লুরোসেন্ট। বুঝতে পেরেছো? তাহলে মাইক্রোস্কোপের আন্ডারে এই 4 ভাগে ভাগ করা হচ্ছে আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ। এরপর আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যবহার তো আগে ছিল না, কারণ এটা রিসেন্টলি আবিষ্কার করা হয়েছে। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ কখন ইউজ করা হয়? ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু সব হাসপাতালে থাকেও না। ওকে, তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে বেসিক্যালি, যেহেতু খুব দামি, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে বেসিক্যালি খুব স্পেসিফিক কিছু টেস্ট করা হতে পারে। ভাইরাসের সাইজ খুব ছোট হয়, তাহলে কোনো ভাইরাস সম্বন্ধে যদি আমরা স্টাডি করতে চাই, তার জন্য আমরা ইউজ করব ইলেকট্রন মাইক্রোস্কোপ। অথবা কিডনির যদি কোনো বায়োপসি স্পেসিমেন হয়, সেটা যদি এক্সামিনেশন করতে হয়, তার জন্য আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করব। তাহলে এই বেসিকটা তোমরা বুঝতে পারলে। হিস্টোপ্যাথোলজি, সাইটোলজি, এই শব্দগুলোর মানে কিন্তু বারবার তোমাদের ব্যবহার করা হবে। প্যাথোজেনেসিস মানে কি? ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো? এরপরে জানবো তাহলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সম্বন্ধে একটু তোমরা জেনে রাখো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? কোনো রোগীর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মানে দুটো জিনিস, একটা হচ্ছে সিমটম এবং আরেকটা হলো সাইন। তাহলে সিমটম এবং সাইনের মধ্যে পার্থক্য কি সেটা তোমাদের জানতে হবে। সিমটম মানে হলো রোগী যখন রোগটা নিয়ে আসছে, রোগী যখন ডাক্তারের কাছে বা হেলথ ওয়ার্কারের কাছে বা নার্সের কাছে রোগটা যখন বর্ণনা করছে, কি বা কী কষ্ট হয়েছে সেটা যখন বর্ণনা করছে, সেটা হলো সিমটম। আর সাইন হচ্ছে যখন ডাক্তারবাবু বা হেলথ ওয়ার্কার যখন ওটা এক্সামিনেশন করে দেখছে, সেটা হলো সাইন। তখন পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু এখানে খুব ব্যথা, গলার কাছে খুব ব্যথা বা ঘাড়ের কাছে খুব ব্যথা। তাহলে এই যে খুব পেন হচ্ছে, পেন অ্যারাউন্ড দ্য নেক, সেটা হচ্ছে সিমটম। এরপরে যখন কোনো ডাক্তারবাবু কী করছে, পেনটা কতটা পেন হচ্ছে সেটাকে যখন ওই জায়গাটা ধরো প্রেস করে দেখছি, তখন ডাক্তারবাবু কী চেক করছে? টেন্ডারনেস চেক করছে। তাহলে টেন্ডারনেস হলো সাইন আর পেনটা হলো সিমটম। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে রোগী যখন কোনো সিমটম নিয়ে আসছে, ডাক্তারবাবু সেই সিমটমটা যখন পরীক্ষা করছে, তখন সেটাকে বলা হচ্ছে সাইন। নাও কাম টু দ্য প্রোগনোসিস। এই শব্দটা কিন্তু হসপিটালে বা ওয়ার্ডে বারবার ইউজ করা হয়। প্রোগনোসিস, কোনো রোগ হয়েছে, রোগটার প্রোগনোসিস কী? তার মানে রোগটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, মানে বেসিক্যালি হচ্ছে আউটকাম অফ দ্য ডিজিজ। যে কোনো রোগ সম্বন্ধে যখন আমরা জানবো, ওই রোগের প্রোগনোসিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বা পেশেন্ট পার্টিও এসে বলে, ডাক্তারবাবু প্রোগনোসিস কী হবে, রোগটার প্রোগনোসিস কী, ভালো না খারাপ? ওকে, তার মানে হচ্ছে আউটকাম অফ দ্য ডিজিজ অথবা ফেট অফ পেশেন্ট। প্রোগনোসিসের উপর ডিপেন্ড করছে। প্রোগনোসিস যদি কোনো রোগে যদি প্রোগনোসিস খারাপ হয়, তাহলে ডেফিনেটলি পেশেন্টটা মারা যাওয়ার চান্স থাকে, এবং কোনো রোগের প্রোগনোসিস যদি ভালো হয়, তাহলে ডেফিনেটলি তার আউটকামটা ভালো। নাও কাম টু দ্য কমপ্লিকেশন। কমপ্লিকেশন মানে হচ্ছে কমপ্লিকেটেড থেকে এসছে কমপ্লিকেশন, মানে কোনো রোগটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা যেটাকে বলা হচ্ছে নেগেটিভ প্যাথোলজিক প্রসেস। একটা উদাহরণ দিই, তোমরা ডেঙ্গু রোগের নাম শুনেছো, ডেঙ্গু হয়েছে। এবারে নর্মালি কী হয়, ডেঙ্গু 4-5 দিন ফিভার হয়, তারপরে ডেঙ্গু সেরে যায়। কিন্তু এটাও তো হয় যে কোনো কোনো ক্ষেত্রে ডেঙ্গু কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায়। সেখান থেকে কী হয়ে যায়, ডেঙ্গু হেমারেজিক শক হয়ে যায়, অর্থাৎ পেশেন্টটা মারা যায়। তার মানে ওটা কী হচ্ছে, ডেঙ্গু ডিজিজের কমপ্লিকেশন হচ্ছে। ওটা বুঝতে পেরেছিল? তাহলে কোনো রোগের কমপ্লিকেশন হচ্ছে মানে নেগেটিভ প্যাথোলজিক্যাল প্রসেসের দিকে রোগটা এগিয়ে যাচ্ছে। বা আমি বলতে পারি ইট অ্যাগ্রিভেট দ্য ডিজিজ, অর্থাৎ রোগটা কিন্তু আরও অ্যাগ্রিভেট করছে, আরও ছড়িয়ে পড়ছে, আরও খারাপ হয়ে যাচ্ছে পেশেন্ট। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, টাইফয়েড ফিভার। নর্মালি যদি টাইফয়েড ফিভার সেরে যায় তো ঠিক আছে, কোনো কমপ্লিকেশন হলো না। উইদাউট কমপ্লিকেশন টাইফয়েড ফিভার সেরে গেল উইথ দ্য হেল্প অফ মেডিসিন। এরপরে ধরে নিলাম কোনো রোগী প্রপার মেডিসিন নিল না, তাহলে কি হতে পারে, টাইফয়েড ফিভারের কমপ্লিকেশন হতে পারে। কি কমপ্লিকেশন হতে পারে টাইফয়েড ফিভারের? পারফোরেশন হতে পারে। যে ইন্টেস্টাইন ছিল
সেই ইন্টেস্টাইন কী হয়ে যেতে পারে, পারফোরেট হয়ে যেতে পারে, অথবা কী হতে পারে, হেমারেজ হতে পারে ওখান থেকে, এবং সেখান থেকে শকে চলে যাবে এবং পেশেন্ট মারা যেতে পারে। সো তাহলে এটা আমি বলতে পারি দিস ইজ দ্য কমপ্লিকেশন অফ দ্য টাইফয়েড ফিভার। তাহলে কমপ্লিকেশন শব্দটার মানে তোমরা জানলে। না কাম টু দ্য সিকুইলি। সিকুইলি শব্দটার মানে হচ্ছে প্যাথোলজিক কন্ডিশন ফলোয়িং এজ এ কনসিকুয়েন্স অফ এ ডিজিজ। মানে কোনো একটা ডিজিজ হলো, ওই ডিজিজটা ধরে নিলাম একদিনে তো আর সারে না, ধরে নিলে কোনো ডিজিজটার সাথে সাথে 1 মাস হয়ে গেল, ওই সেরে যাওয়ার পরে বডিতে কিছু কমপ্লিকেশন কিন্তু থেকেই যায়, তাহলে সেটাকেই বলা হচ্ছে সিকুইলি। একটা এক্সাম্পল দিই, টিউবারকুলোসিস অফ দ্য ইন্টেস্টাইন, অর্থাৎ ইন্টেস্টাইনে টিউবারকুলোসিস হয়েছে। এখন তোমরা অনেকে ভাবছো টিউবারকুলোসিস তো লাংসে হয়, তা কিন্তু নয়। টিউবারকুলোসিস শুধুমাত্র যে লাংসে হবে তা কিন্তু নয়, টিউবারকুলোসিস কিন্তু অন্যান্য অর্গ্যানও হতে পারে। বোনসে টিউবার হতে পারে, বা বোনসে টিবি হতে পারে, ব্রেনে টিবি হতে পারে, তেমনি টিবি হতে পারে ইন্টেস্টাইনে। তাহলে ইন্টেস্টাইনে যদি টিউবারকুলোসিস হয় কী হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে। ওটা বুঝতে পেরেছো? সো তাহলে অবস্ট্রাকশন হলো ডিউ টু দ্য টিউবারকুলোসিস অফ দ্য ইন্টেস্টাইন, তাহলে এটাকে আমি বলতে পারি সিকুইলি অফ দ্য টিউবারকুলোসিস অফ ইন্টেস্টাইন। আবার একটা বলে রাখি, মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল যে ভাল্ব রয়েছে, মাইট্রাল ভাল্বটা যদি ছোট হয়ে যায়, সরু হয়ে যায়, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় মাইট্রাল স্টেনোসিস। কখন হতে পারে, ডিউ টু দ্য রিউম্যাটিক হার্ট ডিজিজ। তাহলে এমন একটা হার্ট ডিজিজ যেটার কারণ হচ্ছে রিউম্যাটিক কজ, বা হার্ট ডিজিজটার নাম হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ, অর্থাৎ কারো রিউম্যাটিক হার্ট ডিজিজ হয়েছে তারপরে কিন্তু কি হতে পারে, তার মাইট্রাল স্টেনোসিস হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তাহলে এটাকে আমি বলতে পারি যে রিউম্যাটিক হার্ট ডিজিজের সিকুইলিতে কি হচ্ছে, মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করছে। এটা অবশ্যই জানতে হবে কোন রোগের ক্ষেত্রে কি ডেভেলপ করতে হয়, কি ডেভেলপ করে সেটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে সেই রোগটা ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। নাও কাম টু দ্য রিমিশন অ্যান্ড রিল্যাপস। এই শব্দ দুটোও কিন্তু তোমাদের জানতে হয়। রিমিশন মানে হচ্ছে কোনো একটা ডিজিজ অ্যাক্টিভ কন্ডিশনে ছিল, সেখান থেকে কি চলে গেল, কুইসেন্ট স্টেজে চলে গেল। মানে রোগীর সাইন অ্যান্ড সিমটম ছিল, তারপরে সাইন অ্যান্ড সিমটম কিন্তু রোগীর ডিসঅ্যাপিয়ার করে গেল, মানে মনে হবে যে রোগী কিন্তু সুস্থ হয়ে গেল। কোনো ক্ষেত্রে পুরোপুরি সুস্থ হয়ে যায়, কোনো ক্ষেত্রে টেম্পোরারিলি সুস্থ হয়। তাহলে ওই যে টেম্পোরারিলি রোগী ফুল ফিট অ্যান্ড ফাইন হয়ে গেল, সেটাকে বলছি রিমিশন। আর রিল্যাপস মানে হচ্ছে রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও সাইন অ্যান্ড সিমটম আবার ফিরে চলে এলো। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে রিল্যাপস। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই শব্দগুলোর মানে রিমিশন, রিল্যাপস, সিকুইলি, কমপ্লিকেশন, প্রগনোসিস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সিমটম, সাইনের এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে, কারণ এই শব্দগুলো এর পরের ক্লাস আমি বারবার আলোচনা করব। তার সাথে প্যাথোলজির মানে তোমরা জানলে, এটিওলজি মানে কি, প্যাথোজেনোসিস মানে কি, এবং তার সাথে এই মাইক্রোস্কোপের এই কনসেপ্টটা জানলে, হিস্টোপ্যাথোলজি কি, সাইটোলজি কি। ওকে, তাহলে এই পুরো কনসেপ্টটা আজ তোমাদের আলোচনা করলাম। ওকে, তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ।